কখনো আপনার সামনে আসেনি বা না বিয়ে না নেওয়ার না জন্য? আমার বাসার সামনে আসেনি, তখন যে তারই লোকজন যে হচ্ছে আমার বেবিকে পিক করে নিয়ে লোকজন আসতো। বলতে তার সাথে যারা কর্মচারী ছিল, লাইক তার বাট এটা কর্মচারীর কাছে 7 বছরের একটা মেয়ে বাচ্চা হয়ে ছাড়া এটা তো ঠিক মানে- হয়নি, ঠিক হয়নি। বাট আমার কাছে কোনো উপায় ছিল না, সে বসতে দিত, তার কাছেই দিতে হবে। সে সে আমার ভরসার মানুষ, সে তার সবসময় আমার সাথে থাকে, কখনোই কিছু হবে না, তুমি নির্ভরসায় ওকে দিতে ওনার কি পারো। আরেকটা সংসার আছে কার? ওই সময়টাতে, মানে আপনার এক্স হাজবেন্ডের? হ্যাঁ, তার তো সংসার আছে, আচ্ছা। সে তো ডিভোর্স দিয়ে আমাকে সো বিয়ে আমরা করে বাচ্চার নিয়েছে। ভরণ পোষণ দিত উনি? হ্যাঁ, বাচ্চার ভরণ পোষণ। তখন পর্যন্ত উনি বাচ্চার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে? তখন পর্যন্ত সে ভরণ পোষণ বলতে বাকি স্কুলের খরচ টরচ এগুলো সমস্ত হ্যাঁ, কিছু সে হ্যাঁ। বিয়ার করে চলেছে। এক্ষেত্রে আপনার প্রেজেন্ট হাজবেন্ড যিনি ছিলেন তার বক্তব্য কি ছিল যে না, আমি খরচ টরচ সমস্ত কিছু দেবো, কন্ট্যাক্ট অফ করে দাও? ও আচ্ছা, আপনি আমার এক্স হাজবেন্ডের কথা জিজ্ঞেস রাইট, করছেন? আমি জানতে Sorry, চাচ্ছি। আমি বুঝতে আপনি পারি। বলেন, আবার কোনো সমস্যা নেই। আমার এক্স হাজবেন্ড বিয়ের পর কিছুদিন হচ্ছে মেবি দিছে, কিছুদিন, এটা খুব রেগুলার না। বাট ওই যে সে যখন আমার হাজবেন্ড রনি, সে যখন বলে দেয় যে না, ও ওর বাবার সাথে দেখা করতে যেতে পারবে না, তখন হচ্ছে খরচ নেওয়া সে বন্ধ করে দেয়, যে ওর সব খরচ আমি দিব। কারণ সে যখন বলবে যে আমি সব খরচ দিচ্ছি, আমি সব দিচ্ছি, তাহলে কেন ওর বাবার সাথে দেখা করতে যেতে দিবা? তো এই কাজটাই সে করে, সে বলে যে ওর সব, ওর যা লাগে সব আমি দিব, বাট ওর বাবার কাছেও যেতে পারবে না। এই একটা কারণে হতে হতে যে আচ্ছা ঠিক আছে, আমিও মেনে নেই। তো কিছুদিন আসলেই তার কথা শুনে আমার মেয়ে তার বাবার কাছে যেতে পারে নাই, এবং এটা আমার মেয়ে ভীষণভাবে মিস করতো, যে বাবাকে মিস করতেছি, মামা আমি একটু বাবার কাছে যেতে চাই। ওর বাবার এটা কি ছিল তখন? ওর বাবা অবশ্যই ফোন টোন দিত, ওর বাবার মানে আপনারা রেসপন্স করতেন না? আমি নিজের সংসার বাঁচানোর জন্য আমি ওর বাবার ফোন টোন ধরতাম না। একটা সময় বলে দিলাম যে না মারি, আমার তোমার সাথে দেখা করতে আসবে না। আপনাদের কোনো কাস্টাডি হয়েছে আপনার আগের বাচ্চা নিয়ে? না, কোনো কাস্টাডি বা কিছু আইনগতভাবে কিছু হয়নি। আপনাদের মধ্যে মিউচুয়াল ডিসিশন কি ছিল? মিউচুয়াল ডিসিশন এটাই ছিল যে আমার মেয়ে আমার কাছে থাকবে, এবং সেটা মেনে নেয় যে ছোট একটা বেবি নিয়ে আমি কি করব। ওকে। সো কেই বা পালবে আমার বেবিটা, সেটা একা থাকে, তার মা থাকে। তো আপনার বেবির জন্য হলেও আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার কনভারসেশন করতে হতো এবং কথাবার্তা বলতে হতো, এবং যেটা আপনার বর্তমান হাজবেন্ড পছন্দ করতো না। একটা সময় সে তার সাথে দেখাশোনা সবই অফ করে দেয়, এবং আমিও দেখা যায় যে তার কথা শুনে বাচ্চাটার সাথে তার বাবার সাথে দেখা করা বন্ধ করে দিই। জি। তারপর তো আস্তে আস্তে আমার যখন মনে হলো যে একদিন, যেমন আরেকটা কথা, যে আমার বাচ্চাটার সে ট্রমা, কি পরিমাণ ট্রমা ফেস করছে। একদিন রাতে এরকম ভাঙচুর হচ্ছে, রাতের বেলা ভাঙচুর হচ্ছে আমার বেবি তার রুমে। তো ভাঙচুরের একটা পর্যায়ে আমি শুনতে পেলাম যে আমার মেয়ে কাঁদতেছে। তা আমি যখনই জাস্ট আমার মেয়ের রুমে যাওয়ার চেষ্টা করলাম, সে আমাকে বলতেছে যে ওর রুমে যাওয়া যাবে না। তাই বললাম যে কেন ওর রুমে যাবো না, ও কান্নাকাটি করতেছে, আমি একটু পরে আসতেছি, আপনি একটু দাঁড়ান, আপনি একটু বসেন, আপনি একটু শান্ত হন, আমি আসতেছি। সে বললো যে না, সে যদি ওই রুমে যাও আরো বড় কিছু হয়ে যাবে। তখন মানে তার যে রাগ, তার যে চোখ দেখে মনে হলো যে হয়তো বা সে আমার বাচ্চাটার সামনে কিছু করতে পারে, বা আমার গায়েও যদি হাত তোলাই স্টার্ট করে দেয়, সেই ভয়ে সেই রাতে আমি আমার বাচ্চাটার কাছে সে আমাকে যেতে দেয় নাই। এবং তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাটা কান্নাকাটি করেই ঘুমাইছে, এবং আমি প্রেগনেন্ট অবস্থায় সে সারা রাত আমাকে বসায় রাখছে ডাইনিং টেবিলে, সারা রাত বসায়, কিছুক্ষণ চুপ থাকে, কিছুক্ষণ ঝগড়া করে, কিছুক্ষণ সে টানাটানি করতে যায়, এটা টান দেয় সেটা টান দেয়, গ্লাস ভেঙে ফেলতে যায়, এটা করে সেটা করে, সারা রাত এরকম সে একটা মানসিক যে স্ট্রেস আমার বাচ্চাকেও দিচ্ছে, সে আমাকেও দিচ্ছে। তো আস্তে আস্তে আমার যখন একটা সময় মনে হলো যে তার এইসব ব্যাপার দেখে যে আমি আসলে ভুল করে ফেলছি, এই চিন্তাটা আমার যখন মনে হলো যে এরকম লাইফ তো আমি চাইনি, এরকম একটা মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্বাধীন না, আমি পার্সোনালি স্বাধীন না, বা তার কাছে যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, যখন আমার মনে হলো যে না এরকম লাইফ আমি চাইনি, তখন আমার মনে হলো যে না, আমি তার কাছে সেফ না, আমার বাচ্চাও তার কাছে সেফ না। তার মধ্যে আরেকটা কথা উঠে আসে, যে এই কথাটা আমি মিস করে ফেলতেছি, যে একটা সময়ে যে তার যে আরাবিয়ান বোরকা কালেকশন আছে, আরাবিয়ান বোরকা কালেকশনটা তার তো কোনো ইনকাম সোর্স নেই, তার ফ্যামিলিগতভাবে সে ব্যবসা করার জন্য 1 টাকাও পায়নি। তো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে তার যে কি বলে এই বিজনেসের উৎপত্তিটা কোথায়, বিজনেসের যে ফান্ড কোথা থেকে আসলো? তার এই আরাবিয়ান কালেকশনের, আরাবিয়ান বোরকা কালেকশনের যে ফান্ড, এটা দিয়েছে তার বড় ওয়াইফ, এবং সে প্রাউডলি আমাকে একটা সময় বলে যে আমার বড় ওয়াইফ তার মা বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাকে টাকা দিচ্ছে, 2-3 কোটি টাকা দিচ্ছে, এগুলা দিয়ে আমি শুরু করছি। এবং তার যে দ্বিতীয় ওয়াইফ আছে, এটা আমি বিয়ের পরে জানতে পারি যে তার দ্বিতীয় ওয়াইফ আছে। ওকে, সো আপনি 3 নাম্বার ছিলেন? হ্যাঁ, আমি 3 নাম্বার ছিলাম। এটা আমি বিয়ের পরে জানতে পারি যে তার দক্ষিণ খান, যে তারা পার্মানেন্ট স্থানীয় দক্ষিণ খানে তার আরেকটা ওয়াইফ থাকে। এগুলা নিয়েও তার সাথে আমার একটা ঝগড়া, মতবিরোধের সৃষ্টি হয় যে আপনি আমার কাছে এত বড় কথা লুকালেন, আমি আপনার সাথে থাকবো না।
তো একটা সময় যখন আমি তাকে বললাম যে আমি তার সাথে থাকবো না, তখন সে আমাকে বলল এই যে এই পার্টটা থেকেই আমার মনে হলো যে আমি আসলে তার কাছে জিম্মি হয়ে গেছি। বিয়ের দিন তো কোনো মেয়ে কোনো কিছু